2020-তে রিলিজ হওয়া এমন এক সাইকো থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি আজ, যার টান টান উত্তেজনা আপনাকে স্ক্রিনে টিকে থাকতে বাধ্য করবে। তামিল ভাষার এই মুভির নৃশংসতা যেন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। আমি শ্রেয়সী, দেখতে থাকুন সিনে গল্প এসপি। এটা ভয়ে চিৎকার করছে। হঠাৎ একটা লোক ধারালো ছুরি দিয়ে মেয়েটির মাথা শরীর থেকে কেটে ফেলে দেয়। পরদিন সকালে পুলিশ একটি স্পটে আসে। সেখানে একটি মেয়ের বিকিনি পরিহিত লাশ দেখা যায়, কিন্তু যার মাথা নেই। এটা কাল রাতের সেই মেয়েটা, যার মাথাটা নিজের কাছে রেখে কিলার বডিটা এইভাবেই বিকিনি পরিয়ে পাবলিক এরিয়াতে রেখে গেছে। মিসিং হয়ে যাওয়া মেয়েটির মা বাবা সেই স্পটে আসে আর মেয়ের পায়ের জন্ম দাগ দেখে লাশটি চিহ্নিত করে। সিন কাট হয়, মুভির নায়ক গৌতমকে দেখা যায়। সে ছিল সম্পূর্ণভাবে অন্ধ। তার পরিবার কানাডাতে থাকে। গৌতম দাগিনী নামক এক মেয়েকে খুব ভালোবাসত। সে ছিল একজন রেডিও জকি। গৌতম দাগিনীর শোতে তার কথা শুনেই প্রেমে পড়ে যায়। সে দাগিনীর একটি শো কখনো মিস করে না। দাগিনী আজ সেই সাইকো কিলারকে নিয়ে একটা শো করছে। সাথে আছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর সুশীলা। দাগিনী ডক্টরকে জিজ্ঞাসা করে, শহরে এখনও অবধি 13টি মেয়ের মাথা কাটা বিকিনি পরিহিত লাশ পাওয়া গেছে। সবাইকেই প্রথমে অপহরণ করা হয় পাবলিক প্লেস থেকেই। তারপর তাদের নৃশংসভাবে হত্যা করে এই বিভৎস লাশ রাখা হয় শহরের বিভিন্ন জায়গায়। এই কিলার সম্পর্কে আপনার কী ধারণা? ডক্টর বলে, এটা ওই কিলারের কাছে ট্রফির মতো। এরা মূলত শিকারীর মতো হয়। মার্ডারের শেষে ভিকটিমের ব্যাগ, ড্রেস বা বডি পার্টস নিজের কাছে কালেক্ট করে রাখে। এগুলি তাদের কাছে উইনিং প্রাইজের মতো। সেই রকম এই ক্ষেত্রে কিলার মেয়েদের মাথা রেখে দিচ্ছে নিজের কাছে। হয়তো ওই মাথাদের সাথে সে একা একা কথা বলে, বা হতে পারে খুব রাগ দেখায়। মাথা কালেক্ট করাই হলো তার নেশা। দাগিনী বলে, তবে পোস্টমর্টম রিপোর্টে কারোর রেপ হিস্ট্রি কিন্তু এখনও পাওয়া যায়নি। ডক্টর বলে, হ্যাঁ, হতেই পারে যে তার শারীরিক সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই বা সে তাতে অক্ষম। দাগিনী জানতে চায়, তবে সাইকোপ্যাথ আর কিলারের মধ্যে পার্থক্য কী? ডক্টর বলে, কোনো মানুষের অধিকার নেই যে অন্য একটা মানুষকে হত্যা করা। যদি সে সেটা করে, তবে সেটা তার মধ্যে মানবতার বিলুপ্তি ঘটেছে। আর সেটা যখন সে প্রতিনিয়ত করে চলেছে নিজের আত্মতুষ্টির জন্য, তখন তাকে বলা হয় সাইকোপ্যাথ। এমনকি যদি কেউ তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে, তখন সেও একজন সাইকোপ্যাথ। এরপর দাগিনী টুইটারে টুইট করে, ক্যাচ দ্য কিলার, আর আশেপাশের সবাইকে বলে সন্দেহজনক কিছু জানলেই সেটা অবশ্যই পুলিশকে জানাতে। অন্যদিকে দেখা যায় কিলার ওই কাটা মাথা নিয়ে ফ্রিজারে কালেক্ট করছে। বাকি 13টা মাথাও রয়েছে সেখানে। পরদিন দাগিনী লাইব্রেরিতে একটা বই খুঁজছিল। সেখানে দেখে গৌতম ও রাজা তাকে ফলো করছে। রাজা ছিল গৌতমের বন্ধু। সে সব সময় তার সাথে থাকতো। দাগিনী রেগে তার বাবাকে বলে, আমি যেখানে যাচ্ছি সেখানেই এরা দুজন গিয়ে হাজির হচ্ছে। সমস্ত জায়গায় ফলো করছে এরা আমাকে। আমি আর নিতে পারছি না, বিরক্ত লাগছে আমার। তার বাবা বলে, ওদেরকে জানাও এসব কথা। দাগিনী বলে, আমি অনেকবার তাদেরকে বলেছি, কিন্তু তারা কিছুতেই শুনছে না। গৌতম বলে, গুচি ব্লু, অর্থাৎ দাগিনী আজ যে পারফিউমটা গায়ে মেখেছিল সেটা। গৌতম দৃষ্টিহীন হতে পারে, তবে তার শ্রবণ ও ঘ্রাণ শক্তি ছিল প্রবল। অন্যদিকে আরেকটি মেয়ে নিখোঁজ হয়েছে। তার নিখোঁজ হওয়া জায়গায় পুলিশ এসে তদন্ত করে, তবে কোথাও তেমন কোনো ক্লু পায় না। তার বাবা মা বলে 3টের দিকে তাকে শেষ দেখা গেছিল, কিন্তু আশেপাশের কোনো লোকই তার অপহরণ হওয়া দেখতে পায়নি। কিভাবে যে কিলার মেয়েদেরকে পাবলিক প্লেস থেকে কিডন্যাপ করছে সেটা বোঝা মুশকিল। পরের সিনে দেখা যায় এক কাপল হোটেলের রিসেপশনে রুম বুক করার জন্য কথা বলছে। তাদের রুমটা খালি ছিল না। তখনই সেই কিলার বলে এই কাপলকে ওই দামেরই একটা এক্সক্লুসিভ সুইট রুম দিয়ে দিন। এখানে জানা যায় কিলারের নাম আঙ্গুলি। সে এমআরকে ইন্ডাস্ট্রির মালিক। সেদিন রাতে যে গৌতমের কথা জানতে চাইলে সে বলে গৌতম তার দাদার বন্ধু। দাগিনী দাদার সাথে কথা বলে, অর্থাৎ গৌতমকে টেনে হিঁচড়ে স্টেজ থেকে নামিয়ে সবার সামনে অপমান করে। আসলে গৌতমকে সত্যিই সেদিন বিয়ের মিউজিকের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। সেটা দাগিনী জানতো না। তখন দাগিনী নিজের ভুল বুঝতে পারে। ফাংশন শেষে রাজা গৌতমকে নিয়ে চলে যেতে যেতে বলে, আর যেভাবে দাগিনী তোকে সবার সামনে অপমান করলো, এরপরও তুই ওকেই ভালোবাসবি? গৌতম বলে, ওর কোনো দোষ নেই, ও
ও হয়তো আমাকে আর অন্য সবার মতোই ভাবছে যারা ওর পিছন পিছন ঘুরঘুর করে। আমি সেদিনই ও আমার ভালোবাসা বুঝবে যেদিন ও জানবে আমি ওর জন্য জীবনও দিতে পারি। গৌতম রাজাকে বলে, আমি কিছুক্ষণ অপেক্ষা করতে চাই, দাগিনী যদি আসে আমার সাথে দেখা করতে। রাজা রাগ করে অন্য কোথার দিকে চলে যায়। একটু বাদে দাগিনী সেখানে আসে আর গৌতমকে সরি বলে। সে বলে, আমি বুঝতে পারিনি তুমি ওভাবে পড়ে যাবে। গৌতম বলে, আমি এভাবেই ছোটোবেলা থেকে পড়েই আসছি, ও আমার অভ্যেস আছে। দাগিনী বলে, দেখো প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি অন্ধ বলে যে আমি তোমাকে ভালোবাসি না সেটা নয়। গৌতম বলে, আমি তোমাকে বলছি না যে তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু বলছি যে আমি তোমাকে ভালোবাসি। দাগিনী বলে, আমি কখন কোথায় থাকি কোথায় যাই তুমি কিভাবে বুঝতে পারো, আর কিভাবেই বা সেখানে পৌঁছে যাও? গৌতম বলে, জানবো না আবার, আমি তোমার অফিস বয়কে 500 টাকা আর বাড়ির কাজের লোকে 2000 টাকা দিই। দাগিনী বলে, ঠিক আছে, আমি কাল একটা জায়গায় যাব, সেটা আর কেউ জানে না, এমনকি আমার বাবাকেও আমি বলিনি, দেখি তুমি কিভাবে সেখানে পৌঁছাও। গৌতম বলে, কোনো চাপ নেই, আমি ঠিক চলে যাব, তুমি শুধু একটা ক্লু দাও। দাগিনী বলে, তুমি কাল আমার শোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। গৌতম বলে, আমি যদি তোমাকে খুঁজে পাই তবে কিন্তু তুমি 7 দিন পর তোমার বার্থডেতে আমাকে ইনভাইট করবে। দাগিনী বলে, হ্যাঁ, চিফ গেস্ট হিসেবে, বলে চলে যায়। এরপর রাজা ডিরেকশন দিতে থাকে, সেই মতো গাড়ি চালিয়ে গৌতম ও রাজা বাড়ি ফিরে যায়। পরদিন কথা মতো সকালবেলা গৌতম দাগিনীর শো শুনছিল। সেখানে দাগিনী নিজের মাকে নিয়ে কবিতা বলছিল, আর তার মধ্যে ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার রেল ট্র্যাক কোথায় স্থাপিত হয় সেটা বলছিল। রাজা ও গৌতম গুগলে ঘেঁটে বার করে সেই স্থানের নাম, সেটাই দাগিনীর ক্লু ছিল। রাত্রিবেলায় দাগিনীকে এক স্টেশনে বসে থাকতে দেখা যায়। রাত হয়ে যাওয়ায় স্টেশনটা ফাঁকাই ছিল। দাগিনী বসে বসে নিজের রিং নিয়ে খেলছিল আর বারবার দেখছিল গৌতম আসছে কিনা। এক সময় সে উঠে যাবে, ঠিক তখনই আঙ্গুলি সামনে এসে দাঁড়ায়। দাগিনী বলে, আপনি কে? সে বলে, তুমি আমাকে নিয়ে রোজ শো করছো আর আমাকে চিনতে পারছো না। এটা বলেই নাকে কিছু স্প্রে করে দাগিনীকে অজ্ঞান করে দেয়। সেই সময় ঝাপসাভাবে দেখতে পায় গৌতম হেঁটে হেঁটে আসছে। আঙ্গুলি প্রথমে ঘাবড়ে যায়, তারপর ছেলেটা অন্ধ দেখে আর কিছু চিন্তা করে না। গৌতম দাগিনীকে ক্রস করেই চলে যাচ্ছিল, কিন্তু তখনই দাগিনীর পারফিউমের গন্ধে থেমে যায়। গৌতম পাশ ফিরে দাগিনী বলে ডাকতেই আঙ্গুলি দাগিনীকে পিঠে তুলে নিয়ে চলে যায়। দাগিনীর জুতোর শব্দ পেয়ে গৌতম আবারও থেমে যায়। তখন দাগিনীর হাত থেকে রিংটা পড়ে যায়। গৌতম নিচে বসে হাতড়াতে থাকে আর রিংটা পেয়ে যায়। সে বুঝতে পারে দাগিনীর নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। রাজা সেখানে পুলিশ নিয়ে পৌঁছায়। পুলিশ গৌতমকে জেরা করতে থাকে, এখানে কি হয়েছিল। সে বলে দাগিনীকে ওই কিলার তুলে নিয়ে গেছে, যাওয়ার সময় তার হাতের রিংটাও পড়ে যায়। ওকে আপনারা তাড়াতাড়ি করে খুঁজুন, ওকে মেরে ফেলবে খুব তাড়াতাড়ি। পুলিশ বলে, তুমি কি করে বুঝলে যে ওটা দাগিনী? আর যে এখানে আছে সেটা তোর বাবাও তো সে জানে না, তাহলে তুমি কি করে জানলে? গৌতম বলে, দাগিনীর পারফিউম আমার চেনা, আর সে আজ তার শোতে একটা ক্লু দিয়েছিল যে সে এখানে থাকবে। পুলিশ বলে, ক্লুটা কী ছিল? গৌতম বলে, সে আজ তার শোতে বারবার মায়ের কথা বলছিল আর ফার্স্ট প্যাসেঞ্জার রেল কোথায় স্থাপিত হয় সেটা বলছিল। এর আগেও আমি দাগিনীকে ফলো করতে করতে এখানে 2 বার এসেছিলাম। এখানে তার মায়ের গ্রামের বাড়ি আর তার মায়ের কবরও রয়েছে, তাই সে প্রায়ই এখানে আসতো। এরই মধ্যে দাগিনীর বাবা এসে কাঁদতে কাঁদতে গৌতমকে সন্দেহ করে পুলিশকে বলে, তাড়াতাড়ি দাগিনীকে খুঁজে বার করুন, না জানি কিলার তাকে কতক্ষণ বাঁচিয়ে রাখবে। অন্যদিকে বাকি মেয়েদের মতো কিলার দাগিনীকে একইভাবে টেবিলে বেঁধে রাখে। দাগিনীর জ্ঞান ফিরলে সে ভয়ে চিৎকার করতে থাকে। দাগিনী বুঝে যায় যে এই সেই কিলার, আর সে তাকে একটুও ছাড়বে না, সে এক্ষুনি তাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর আঙ্গুলির ড্রেস পরে রেডি হয়ে আসে দাগিনীর গলা কাটার জন্য। সে এসে দেখে দাগিনীর পায়ের জুতোটা খুলে গেছে, নিজে হাতেই জুতোটা পরিয়ে দেয় সে। এরপর একটা ছুরি দিয়ে দাগিনীর গলা কাটতে চায়, কিন্তু দাগিনী একটুও ভয় না পেয়ে হাসছিল। সে এবার সব থেকে বড় ছুরিটা, সে তো অন্ধ। দাগিনী বলে, আজ তাকে না বলতেও সে একমাত্র আমাকে খুঁজে বার করেছিল। আজ তুমি যদি আমাকে মেরে ফেলো, 7 দিন পর আমার জন্মদিন, গৌতম তোমাকে খুঁজে বার করবে আর তোমাকে মেরে ফেলবে। আর যদি তুমি আজকে আমাকে না মারো, গৌতম 7 দিনের মধ্যে তোমাকে মেরে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দাগিনী বলে, কি হলো, ভয় পেলে? গৌতম কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়।
আঙ্গুলি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে একটি সেক্স ওয়ার্কারকে গাড়িতে তোলে। মেয়েটি গাড়িতে উঠেই তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। কথা বলা হয়ে গেলে আঙ্গুলি তাকে বলে বাস্কেট থেকে সিডিটা দাও। মেয়েটি সিডিটা দিতেই সেখানে থেকে চকলেট দেখে আর সেটা হাতে নেয়। আঙ্গুলি হেসে বলে তুমি ওটা খেতে পারো। মেয়েটি চকলেটটা খেতেই অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলি মেয়েটিকে সেই স্থানে নিয়ে গিয়ে দাগিনীর পেটের উপর রেখে দেয় আর নিজে রেডি হতে চলে যায়। আঙ্গুলি দাগিনীর সমস্ত বাঁধন খুলে তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে দেওয়ালের সাথে আটকে দেয়। এরপর দাগিনীর সামনেই ওই মেয়েটার গলা কেটে হত্যা করে। দাগিনী ভয়ে কাঁপতে থাকে। আঙ্গুলি দাগিনীর কাছে এসে বলে তাকে আসতে দাও, আমি তার হাতটায় তোমার মাথা কেটে ধরিয়ে দেব আর তার মাথা তোমার কাছে উপহার দেব। সে আসা অবধি অর্থাৎ তোমার জন্মদিন অবধি তুমি এখানেই থাকবে, আমি তোমায় মারব না। দাগিনীর কথাটা সে চ্যালেঞ্জ ভাবে নিয়েছিল। সেও দেখতে চায় ওই অন্ধ প্রেমিক কীভাবে দাগিনীকে খুঁজে বার করে। এদিকে সিআইডি অফিসের সামনে সাংবাদিকরা এসে গৌতমকে নানাভাবে প্রশ্ন করছিল আর ভিতরে অফিসাররা আলোচনা করছিল দাগিনীকে কিলাররা কেন কিডন্যাপ করলো। একজন অফিসার বলেন দাগিনী হয়তো খুবই সুন্দরী ছিল তাই। ডিসিপি বলে সুন্দরী দিয়ে কিলারের কোনো কাজ নেই, সে সিরিয়াল রেপিস্ট নয়, সে একজন সিরিয়াল কিলার। আরেকজন বলে স্যার খেয়াল করে দেখেছেন যে কিলার যে সমস্ত মেয়েকে মারছে তারা প্রত্যেকেই তাদের কাজের জায়গায় বেস্ট ছিল। ডিএসপি বলে তাই যদি হয় তাহলে সেক্স ওয়ার্কারগুলোকে কেন হত্যা করলো। পরদিন সকালে এক জলাশয়ের পাশে আবারও মাথাহীন বিকিনি পরিহিত মেয়ের লাশ পাওয়া যায়। গৌতম বারবার রাজাকে বলছিল মেয়েটির কাছে আমাকে নিয়ে চলো। পুলিশ বলে কাছে গিয়ে কী করবে তুমি? দাগিনীর বাবা আগেই কনফার্ম করেছে ওটা দাগিনী নয়। ডিসিপি বলে এটা যদি দাগিনী না হয় অন্য কোনো মিসিং কমপ্লেন আছে কি? পুলিশ জানায় একটি সেক্স ওয়ার্কারের মিসিং ডায়েরি আছে। পুলিশরা কথা বলছিল তখনই লক্ষ্য করে লাশের কাছে নিচু হয়ে গৌতম কী একটা করছে। সাথে সাথে সবাই গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। গৌতম রাজাকে নিয়ে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়। গৌতম ডক্টর সুশীলাকে বলে ম্যাম এখন যে মেয়েটির বডি পাওয়া গেল তাহলে সেই বাকে। গৌতম বলে আমি দাগিনীকে ভালোবাসি, আমি সেই রাতে দাগিনীর সাথেই দেখা করতে গেছিলাম। কিলার হয়তো কোনোভাবে খবর পেয়েছিল আর এখন যে মেয়েটির লাশ পাওয়া গেছে সে একজন সেক্স ওয়ার্কার। ডক্টর বলে সিরিয়াল কিলার কিন্তু কখনো নিজের কিলিং প্যাটার্ন চেঞ্জ করে না, এর আগে অন্য কোনো মেয়েকেই সে জীবিত ছাড়েনি, দাগিনীকেই বা কেন রাখলো সে? গৌতম তখন তাড়াহুড়ো করে সিআইডি অফিসে যাওয়ার জন্য উঠে বেরিয়ে যায় দাগিনীকে বেঁচে আছে এটা জানানোর জন্য। ডক্টর বলে 18 মাস ধরে পুলিশ এই 13টা মেয়ের খুনের ব্যাপারে কোনো ক্লুই পায়নি, তুমি একা খোঁজো, তুমি পারবে। গৌতম বলে আমি তো অন্ধ ম্যাম। ডক্টর বলে পুলিশ তো দেখেও কিছু করতে পারলো না গৌতম, তুমি তোমার মন আর চিন্তা শক্তি দিয়ে দেখো, তোমার ভালোবাসাকে খোঁজো, তুমি অবশ্যই পারবে। গৌতম সিআইডি অফিসে গিয়ে বলে স্যার দাগিনী এখনও জীবিত, ওকে বাঁচান। ডিএসপি খুব রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। তারা এমনিতেই অনেক চিন্তায় ছিল আর এখন এত প্রেশার। তখন আকবর নামে একজন কনস্টেবল এসে গৌতমকে বলে 18 মাস ধরে তদন্ত করেও কোনো ক্লু বা লিড পাওয়া যায়নি, যার উপর ভিত্তি করে আমরা এগোবো। কিলার খুব চালাক, তবে একজন আছে যে শুরু থেকেই তদন্তের পিছনে লেগেছিল, সে হলো সাব ইন্সপেক্টর কমলা। সেই মতো গৌতম কমলা ম্যামের বাড়ি আর তার মা বলে একটি কেসের ব্যাপারে একজন এসেছে। কমলা রাগ করে বলে তুমি চেনো না শোনো না লোকটাকে কেন ঢুকতে দিয়েছো? তার মা বলে আমার খুব মায়া হলো রে মুখটা দেখে, তাই আসতে দিলাম। গৌতম কমলার রুমে যায়। কমলা রেগে বেরিয়ে যেতে বলে গৌতমকে। গৌতম বলে প্লিজ আমার একটু হেল্প প্রয়োজন, আমি কখনো আলো দেখিনি, দাগিনী আমার জীবনের আলো, প্লিজ আমাকে ওকে খুঁজতে একটু সাহায্য করুন। কমলা বলে তুমি না হয় দেখতে পাও না, নিজের কাজগুলো তো করতে পারো, আমি না হাঁটাচলা করতে পারি আর না বুঝতে পারি কখন আমার পায়খানা প্রস্রাব করতে হবে, আমি তোমার কি হেল্প করব? চলে যাও এখান থেকে। গৌতম বলে কেউ আমাকে একটু হেল্প করছে না, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে ওই দানবের হাত থেকে একটা মেয়েকে বাঁচাতে একটু হেল্প করতে পারছো না? কেমন মানুষ তুমি? কমলার মা এসে গৌতমকে বলে ওকে ছেড়ে দাও, ও পাগল হয়ে গেছে। কমলা তখন প্রচণ্ড রেগে গৌতমকে উল্টোপাল্টা বলতে থাকে। গৌতম ফিরে এসে তখন কমলার কাছে এসে গালে একটা চড় মেরে চলে যায়। কমলা এখন হাঁটা চলা করতে পারে না। আসলে এই কেসের তদন্তের সময়ই ওই কিলারকে ধরতে গিয়ে এক দুর্ঘটনায় তার নিচের পোর্শনটা পঙ্গু হয়ে গেছে, হুইল চেয়ারই এখন তার ভরসা।
অন্যদিকে পুলিশ ওই সেক্স ওয়ার্কারের বাড়ি যায় তদন্ত করতে। সেখানে একটা মেয়ের সাথে তারা জানতে পারে যে কিলারের গাড়িতে উঠেই একটু মেয়েটা ফোনে কথা বলছিল। সে এই মেয়েটির সাথেই তার কাস্টমার নিয়ে কথা বলছিল, যে তার কাস্টমার খুবই হ্যান্ডসাম আর ক্লিন শেভ করা আর বিরাট বড় দামি গাড়িতেও আছে, আজ হয়তো সে প্রচুর টাকা পাবে। এই প্রথম পুলিশ কিছু ক্লু পেয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে কিলার খুবই হ্যান্ডসাম আর ক্লিন শেভ করা একটা ব্যক্তি, তার সাথে অনেক দামি গাড়ি আছে। এমন কিছু সন্দেহজনক হলেও তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। পরদিন সকালে কমলা ও তার মা এসেছে গৌতমের সাথে দেখা করতে। তার মা গৌতমের কানে কানে কিছু বলে আর একজন গৌতমের গলা চেপে ধরে পিছন দিক থেকে গৌতমকে সরিয়ে নিয়ে যায়। অফিসার চলে গেলে দেখা যায় কনস্টেবল আকবর, যে কমলার খোঁজ দিয়েছিল, সেই ওই ফাইলগুলোর জেরক্স কপি করে দিচ্ছে গৌতমকে। আকবর বলে, একটা কেস চলাকালীন যদি অন্য কোনো কেস চলে আসে আমরা সবাই নতুন কেস নিয়ে ব্যস্ত হয়ে যাই, এগুলোই আমাদের কাজ। আর এইগুলো আমাদের কাছের শুধুমাত্রই কাগজ, 1.5 বছর ধরে এখানেই পড়ে আছে, তুমি এগুলো নিয়ে যাও, তুমি দেখো দাগিনীর কোনো হেল্প হয় কি না। অন্যদিকে দেখা যায় আঙ্গুলি দাগিনীকে পায়ে শিকল বাঁধা অবস্থায় কিছু খাবার আর জল দিচ্ছে। খাবার খেয়ে দাগিনী মেঝের রক্ত পরিষ্কার করে ঘুমিয়ে যায়। কিছু সময় পর খাবারের পাত্র নিতে এসে আঙ্গুলি বুঝতে পারে দাগিনীর রক্ত পরিষ্কার করার চেষ্টা করেছে। গৌতম, কমলা ও তার মা কেসের হিস্ট্রিগুলো নিয়ে স্টাডি করছিল। তারা দেখে যে 14 জন মেয়েকে খুন করা হয়েছে, তারা সবাই নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত ছিল। শুধু এই 4 জন সেক্স ওয়ার্কারকে যে কেন খুন করা হলো তারা কিছুতেই বুঝতে পারছিল না। এদেরকে কেন কিডন্যাপ করলো সে? 14 জনের মধ্যে 3 জনকে কিডন্যাপ করা হয়েছে দিনের বেলায়, কিন্তু রিপোর্ট অনুযায়ী কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। গৌতম এটা কিছুতেই মানতে চাইছিল না যে দিনের বেলায় 3 জন মেয়েকে কিডন্যাপ করা হলো আর কেউ সেটা দেখতেই পেল না। তারা ওই 3 জনের বাড়িতে গিয়ে কথা বলবে বলে ঠিক করে। তারা ওই 3 মেয়ের বাড়ি যায়, কিন্তু তাদের বাড়ির লোক কিছুতেই জানাতে চাইছিল না কিছু। তখন কমলা নাটক করে মিথ্যে বলে গৌতম একজন সাইকিক আর সে আত্মাদের সাথে কথা বলতে পারে। তাদের মেয়েরা কষ্ট পাচ্ছে, তাদের খুনি এখনও ধরা পড়েনি, তাই তাদের আত্মার মুক্তি হচ্ছে না। এরপর পরিবারের সবাই তাদেরকে সাহায্য করতে যায়। তারা তাদের মেয়ের গাড়ি যেখানে যেখানে লাস্ট পাওয়া গেছিল গৌতমকে সেখানে নিয়ে যায়। সেখানে দেখা যায় মেয়েটির স্কুটি যেখানে পার্ক করা ছিল সেখানে একটা কর্পোরেশনের গার্বেজ ছিল। অন্য মেয়েটির বেলায় স্কুটি যেখানে পার্ক ছিল তার অপোজিটে কর্পোরেশনের গার্বেজ ছিল। অর্থাৎ দুটো মেয়েই কিছু না কিছু একটা দেখে স্কুটিটিকে দাঁড় করায় আর তখনই কিডন্যাপ হয়। কিন্তু তৃতীয় জনের বেলায় জানা যায় 3টের দিকে তার মেয়ে কিডন্যাপ হয়েছিল। গৌতমের ঘড়িতে তখন ঠিক 3টেই বাজছিল আর ওখানেই কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল। গৌতম তাদের সাথে ক্রিকেট খেলে আর তাদেরকে ট্রফি দেয়। বাচ্চারা খুব খুশি হয়ে যায়। গৌতম বাচ্চাদের থেকে জানতে পারে তারা রোজ এই একই সময় খেলতে আসতো। গৌতম নানা গল্পের ছলে তাদের থেকে সেই দিনের কথা জানতে চাইলে একটা বাচ্চা বলে, আমি সেদিন বল আনতে গেছিলাম, তখন দেখি একটা দিদি ছোট্ট পাপি নিয়ে একটা বড় গাড়ির দিকে যাচ্ছিল। গৌতম বুঝতে পারে ওই মেয়েগুলো সবাই ছোট পাপি দেখে গাড়ি থেকে নামিয়েছিল। গৌতম ক্লু খুঁজে পায়। তারা অনুমান করছিল কিলার হয়তো মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য একটা পাপিকে ইউজ করছে। সচেতন করা যায় না যে পাপি নিয়ে কেউ কাছে ডাকলে কেউ যেন না যায়। কমলা বলে, না, এতে কিলার বুঝে যাবে যে আমরা তার পাপির রহস্য জেনে গেছি, সে রেগে যাবে আর দাগিনীকে মারতে পারে। গৌতম তখন তার বন্ধুকে বিনোদকে কল করে কিছু একটা বলছিল। অন্যদিকে দেখা যায় একটি মেয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। রাস্তায় ছোট্ট একটা পাপি দেখে গাড়ি থামিয়ে দেয়। সে পাপিটিকে কোলে তুলে নেয়। তখনই দূর থেকে একজন পায়ে প্লাস্টার করা লোক বলে, ম্যাডাম, ওটা আমার পাপি, এটা সেই আঙ্গুলি, প্লিজ আমার গাড়ির পিছনে একটু বেঁধে দেবেন, আমার পা ভেঙে গেছে। মেয়েটি সেই মতো গাড়ির পিছনে যায়, কিন্তু গাড়ির পিছনে কোনো সিট না থাকায় সে কিছু সন্দেহ করে। মেয়েটি সামনে এসে বলে, কিছু মনে করবে না প্লিজ, আমি টুইটারে দেখেছি ক্যাচ দ্য কিলার আর্টিকেলে কিলার পাপি নিয়ে কিডন্যাপ করছে, আমি আপনাকে ক্লেম করছি না, তবে আমার সচেতন থাকতে হবে বলে মেয়েটি নিজের গাড়িতে উঠে চলে যায়। আঙ্গুলি খুবই রেগে যায়। সে বুঝতে পারে কোনোভাবে কেউ পাপির রহস্যটা জানতে পেরেছে। সে হ্যাকারকে বলে যে তাকে এই টুইটারে যে হ্যাশট্যাগ ক্যাচ দ্য কিলারে পোস্টটা করেছে তার অ্যাড্রেস দিতে।
পাপের তথ্য কে দিয়েছে সে হ্যাকারের কাছ থেকে জেনে যায়। গৌতম তার বন্ধু বিনোদকে দিয়ে এটা করিয়েছিল। তথ্যটা পেয়ে আঙ্গুলি ওই হ্যাকারকে হত্যা করে। ওই মেয়েটি বাড়ির পার্কিংয়ে কিছু করছিল। আঙ্গুলি প্রচণ্ড রেগে তার বাড়িতে যায় আর তাকে হত্যা করে প্লাস্টিকে বেঁধে তার ডেরায় নিয়ে যায়। সেখানে একইভাবে মেয়েটির মাথা কেটে রেখে বডিটা নিয়ে যায়। যাওয়ার সময় দাগিনীকে প্রচণ্ড রেগে বলে, তোমার কথাই ঠিক, গৌতম টের পেয়ে গেছে আমার প্ল্যান। ওদিকে কলিং বেল বাজে। গৌতম রাজাকে নিয়ে গেট খোলে। দরজা খুলতেই গৌতম হোঁচট খেয়ে পড়ে যায়। দেখা যায় ওই মেয়েটির মাথা কাটা বিকিনি পরা লাশ দরজায় রেখে গেছে আঙ্গুলি। তার গায়ে একটা কার্ড লাগানো ছিল যেটাতে লেখা ছিল আই লাভ ইউ, অ্যাডভান্সড হ্যাপি বার্থডে। গৌতম মেয়েটির হাত ধরে কিছু একটা শুঁকছিল। পুলিশ তদন্তের জন্য গৌতমকে নিয়ে এসে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। গৌতম পুলিশকে তার লুকিয়ে ইনভেস্টিগেট করার কথা সব খুলে জানায়। ডিএসপি বলে, একজন অন্ধ বাচ্চাদের থেকে জানতে পেরেছে কিলার পাপি ব্যবহার করছে, আর আমরা এতগুলো টিম নিয়ে 18 মাস ধরে কি করছি। একজন বলে, এক হ্যাকার খুন হয়েছে আর তার কাছে পাওয়া জুতোর সাথে কিলারের পায়ের সাইজের সাথে মিল পাওয়া গেছে। অর্থাৎ কিলার কোনোভাবে হ্যাকারকে দিয়ে পোস্টটা কে করেছে জানতে পেরেছে, আর সেটা জানতে পেরেই মেয়েটাকে হত্যা করে গৌতমকে ওয়ার্নিং দেওয়ার জন্য তার বাড়িতেই লাশটা রেখে গেছে। গৌতম কমলাকে গিয়ে বলে, আমি তোমার নিষেধ সত্ত্বেও টুইটটা করেছিলাম, এই জন্যই আরও একটা মেয়ে মারা গেল। কমলা বলে, তুমি সঠিক করেছো। ভালো কাজ করতে গেলে মাঝে মধ্যে খারাপ কিছুও হতে পারে। তোমার জন্য নয়, কিলার এমনিতেও ওই মেয়েটাকেই মারত। গৌতম রাজাকে শহরের ম্যাপ আনতে বলে আর একটা সাদা ও কালো শূকর আনতে বলে। ওদিকে আঙ্গুলি খাবার দেবার পর দাগিনীর পায়ে ছোট শিকল খুলে বড় এক শিকল পরিয়ে দরজাটা খুলে রেখে চলে যায়। আঙ্গুলি যাবার পর দাগিনী বাইরে এসে টয়লেট দেখতে পায় আর সেটা ব্যবহার করে। সিন কাট হয়। রাজা গৌতমকে সাদা ও কালো শূকরের কাছে নিয়ে যায়। সেখান থেকে এসে কমলাকে বলে, আমি আগের দিনের মেয়ে আর এই বাড়িতে রেখে যাওয়া মেয়েটির গায়ের গন্ধ শুকেছিলাম। দুজনের গায়ে শূকরের একটা গন্ধ রয়েছে। রায় ছিঁড়ে চাবিটা বের করে নিয়ে আসে আর নিজের পায়ের শিকল খুলে ফেলে। দৌড়ে যায় দাগিনীর কাছে, কিন্তু ততক্ষণে গৌতম, দাগিনী ও কমলা গাড়ি নিয়ে পালিয়েছে। আঙুলি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন প্রেস মিটিংয়ে সবাই দাগিনীর কাছে নানা রকম প্রশ্ন করে। কিভাবে সে 7 দিন কাটালো, কেমন ছিল সেই জায়গাটা, আর কিলারের জন্য সে কী শাস্তি চায়। দাগিনী বলে, আপনাদের কাছে যে কিলার, আমার কাছে সে একটা শিশু। তার মধ্যে আমি এক শিশুকে দেখেছি। সবাই উত্তেজিত হয়ে বলে, যে 16টা মহিলাকে নৃশংসভাবে হত্যা করলো তাকে আপনি কিভাবে শিশু বলছেন। অন্যদিকে আঙ্গুলি দাগিনীর ইন্টারভিউটা টিভিতে দেখছিল। দাগিনী বলে, এটা সত্যি যে সে অনেকজনকে হত্যা করেছে, কিন্তু এই 7 দিনে আমি তার মধ্যে এক নির্যাতিত অনাথ শিশুকে দেখেছি। আমি তার মনের শূন্যতাকে বুঝেছি, তার উপর হওয়া নির্যাতন দেখেছি। আমি যদি ওই শিশুর মা বা বোন হতে পারতাম, আমি শিশুটিকে সঠিকভাবে লালন পালন করতে পারতাম, তাকে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতাম। দাগিনীর কথা শুনে আঙ্গুলি নিজের ভুল বুঝতে পারে আর পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এখানেই মুভিটা শেষ হয়। মুভির গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন সিনে গল্প এসপিতে। আমি শ্রেয়সী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক গল্প নিয়ে।